হাসিনার আমলাদের কারণে জুলাই অভ্যুত্থানের আহতরা চিকিৎসা পাচ্ছেন না, অভিযোগ হাসনাত আব্দুল্লাহর। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হিলি স্থলবন্দর, শর্ত সহজ করার তাগিদ আমদানিকারকদের। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু, ময়দানে জড়ো হচ্ছেন দেশি বিদেশি মুসল্লিরা। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকালের 21 সংবাদে, সাথে আছে আমি সুরায়া শ্রাবন্তী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। স্বৈরাচার হাসিনার আমলাদের কারণে জুলাই গণ অভ্যুত্থানের আহতরা সঠিক সময়ে চিকিৎসা পাচ্ছে না বলে অভিযোগ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তার অনুরোধে গভীর রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে হাসপাতালে ফিরে গেছেন জুলাই গণ অভ্যুত্থানের আহতরা। এর আগে সুচিকিৎসা, পুনর্বাসন এবং রাষ্ট্রীয় স্বীকৃতি সহ 7 দফা দাবিতে রোববার দিনভর শ্যামলীতে সড়ক অবরোধ করেন তারা। সহকর্মীদের সহায়তায় রিপোর্ট করছেন খুরশিদ আলম। রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশের ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এগোতে থাকেন গণ অভ্যুত্থানে আহতরা। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর বাধায় সেখানেই দাবি আদায়ে নানা স্লোগান দিতে থাকেন তারা। আহতদের কণ্ঠে ছিল বঞ্চনা ও ক্ষোভের বহিঃপ্রকাশ। জুলাইয়ে আহত সেই ভাইকে আবারও পুলিশ মারছে। এর মধ্যেই সেখানে ছুটে যান বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। এর আগে সন্ধ্যায় মিরপুর সড়ক ছেড়ে রাত 8টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নেয় তারা। তাদের অভিযোগ, শনিবার রাত থেকে তারা সড়কে অবস্থান নিলেও সরকারের দায়িত্বশীল কেউ এখনো তাদের সঙ্গে দেখা বা যোগাযোগ করেনি। আমাদের থেকে 3 দিন সময় নিল, 31 তারিখ পর্যন্ত জানুয়ারি মাসের। আমরা সময় দিলাম, লিখিত আকারে উনি সত্যায়িত করে গেল আমাদের দাবিগুলা। করে যাওয়ার পরে 31 তারিখে আজকে 2 তারিখ হলো, কিন্তু ওনাদেরকে এখন ফোন দিয়েছি, ওনারা ফোন ধরে না। সন্ধ্যা 6টা পর্যন্ত কেউ দেখা করে নাই। সুচিকিৎসা, পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে শনিবার রাত থেকে বিক্ষোভ করছেন গণ অভ্যুত্থানে আহতরা। রোববার দিনভর তারা শিশু মেলা মোড়ে মিরপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এখানে বসে আমাদের দাবি দেওয়া যা আছে আমরা পেশ করছি, রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে, এই অধিকার আদায় হলেই আমরা এখান থেকে উঠে যাব। আহতদের অভিযোগ, জুলাই অভ্যুত্থানের 6 মাসের বেশি হলেও এখনও সুচিকিৎসা পাননি অনেকে। সব কাগজপত্র ঠিক থাকা সত্ত্বেও জুলাই ফাউন্ডেশন থেকে আর্থিক সহায়তা দেয়া হয়নি। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। রাজধানীর বিভিন্ন হাসপাতালের আইসিইউ নিয়ে রয়েছে নানা অভিযোগ। এখানে সংকটাপন্ন রোগী ভর্তি হলেও নেই রোগী বান্ধব সেবার মানসিকতা। ভুক্তভোগীরা বলছেন লাখ লাখ টাকা দিলেও তারা পান না মানসম্মত সেবা, পোহাতে হয় দুর্ভোগ। আইসিইউ নিয়ে মুশফিকা নাজনীনের ধারাবাহিক প্রতিবেদনের আজ প্রথম পর্ব। ওরা শুধু পেশেন্ট ধরে টাকা খাওয়ার জন্য। আইসিইউর ব্যবসা ছাড়া আর কিছুই না। এই আইসিইউতে নিয়ে যদি রোগীর সেবা শুশ্রূষা করতো, তার রোগী ঠিকই সুস্থ হতো। ডক্টর সালিহা কাদের কিডনি রোগে আক্রান্ত মাকে ভর্তি করেছিলেন রাজধানীর বসুন্ধরায় এক বেসরকারি হাসপাতালে। তার অভিযোগ, সেখানে আইসিইউতে মায়ের চিকিৎসার জন্য লাখ লাখ টাকা ব্যয় করেও পাননি সন্তোষজনক সেবা। ডায়ালিসিস করছিল, মেশিন নষ্ট হয়ে গেছে আমার সামনে। প্রথমে একদম নর্মাল ছিল, আমি যখন বললাম মেশিন তো নষ্ট হয়ে গেছে, তখন সে আতঙ্কিত হয়ে গেছে যে এই মহিলা তো বুঝে ফেলছে। ভুক্তভোগী নীলুফা আহমেদ জানান, তার মায়ের ব্রেন টিউমারের অপারেশন করেছিলেন শ্যামলীর এক হাসপাতালে। তিনি জানালেন, হাসপাতালের আইসিইউতে মানসম্মত সেবা পাননি, অভাব ছিল দক্ষ জনবলের। যে ডক্টর অপারেশন করেছেন উনি আম্মাকে দেখবেন বা আমার পেশেন্টকে দেখবেন, সেটা আমরা পাই নাই। যেখানে আমরা 20 লাখ 25 লাখ টাকা দিচ্ছি, সেখানে এটা দেখতে ভালো লাগে না যে আমার পেশেন্টটা এত সিরিয়াস আর তারা দূরে বসে মোবাইলে স্ক্রলিং করছে। এটা সেবার ক্ষেত্রে এটা আসলে মানা যায় না। আইসিইউতে সংক্রমণ প্রতিরোধেও আছে উদাসীনতার অভিযোগ। একই আইসিইউ জোনে বিভিন্ন রোগী রেখে তাদের চিকিৎসা দেওয়ায় ক্ষুব্ধ মোহাম্মদপুরের রেজিনা হোসেন। হতাশ তিনি, দেশে বিশ্বমানের আইসিইউ নেই বলে। দেশের বাইরে ওরা পাচ্ছে, আমরা কেন পাচ্ছি না? পেশেন্টের আত্মীয়স্বজনরাও কিন্তু সে সময় অসহায় থাকে। তারা যখন নার্সদের সাথে বা ভিতরে ডক্টরের সাথে যদি খারাপ আচরণ পায়, তাদেরও তখন ভরসাটা নষ্ট হয়ে যায়।
ইন্টেন্সিভ কেয়ার ইউনিট বা নিবিড় পরিচর্যা কেন্দ্রে দক্ষ চিকিৎসক নার্স দিয়ে সংকটপূর্ণ অবস্থায় রোগীদের দ্রুততার সাথে সেবা দেওয়ার কথা থাকলেও রাজধানীর নামকরা অনেক হাসপাতালে সেবা না পাওয়ার অভিযোগ করেন ভুক্তভোগীরা। এই বিষয়ে কথা বলতে গেলে আইসিইউতে কর্মরতরা জানান, হাসপাতালে পর্যাপ্ত লোকবল না থাকায় ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা। একজন নার্স হিসেবে আমাদের আইসিইউতে 1:1 থাকার কথা, সেখানে আমরা 2টা বা 3টে পেশেন্ট নিয়ে কাজ করি। হয়তো এই জন্য একটু কাজ দিলে হয় বা একটা পেশেন্ট খারাপ হলে ওইটা একটু সময় দিতে পারি না। অনেক সময় দেখা যায় যে আমরা পেশেন্ট নিয়ে কাজ করতেছি, কিন্তু পেশেন্ট পার্টি এসে বারবার যন্ত্রণা করতেছে। ওনারা যে একটু ধৈর্য ধরবে, ওয়েট করবে, তখনই হচ্ছে কমপ্লেনটা হয়। বিএসএমএমইউ এর আইসিইউ চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোস্তফা কামাল বলেন, হাসপাতালগুলোয় দক্ষ আইসিইউ বিশেষজ্ঞের সংকট রয়েছে। সারা দেশে মানসম্মত সেবা বাড়াতে সময় লাগবে। অবস্থার কারণেই তাদের কমপ্লেনগুলো বাড়ে। জেনারেল পিপলও আসে, আবার কিছু কিছু আসে ধনী লোকরা যারা ওইখানে সার্ভিস পেয়ে এখানে আসতেছেন। এই দুই ধরনের মেন্টালি রোগী যখন আমাদের এখানে এসে পৌঁছে, তখন এখানে একটা সিস্টেমের বৈষম্য যখন থাকে তাদের মধ্যে কমপ্লেনটা স্বাভাবিকভাবে হয়। বিদেশের একটা নার্স যেই আবহাওয়াতে যে সার্ভিসটা দিচ্ছে, সেই আবহাওয়াটা তো আমরা তৈরি করে দিতে পারি না তাদের জন্য। সরকারি বেসরকারি আইসিইউ ইউনিটে চিকিৎসার ব্যয়, মান ও স্বচ্ছতা নিয়ে বারবার কঠোর তদারকির কথা বলা হলেও বাস্তব চিত্র একেবারেই ভিন্ন। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন, ঢাকা। অর্থবছরের 6 মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি হিলি স্থলবন্দর, বরং ঘাটতির পরিমাণ প্রায় 44 কোটি টাকা। বন্দর কর্তৃপক্ষ বলছে, আমদানি পণ্যের শুল্ক ও সম্পূরক শুল্ক কমায় কমেছে রাজস্ব আদায়। আমদানিকারকরা বলছেন, উচ্চ শুল্কের পণ্য আমদানির ক্ষেত্রে বিদ্যমান শর্ত সহজ করলে বাড়তে পারে রাজস্ব। হিলি প্রতিনিধি সালাউদ্দিন বকুলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 2023-24 অর্থ বছরের শেষ 6 মাস অর্থাৎ জানুয়ারি থেকে জুন পর্যন্ত হিলি স্থলবন্দরের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ছিল 261 কোটি 18 লাখ টাকা। তবে সে লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। এরপরও 2024-25 অর্থ বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা আরও 150 কোটি টাকা বাড়িয়ে 362 কোটি 69 লাখ টাকা নির্ধারণ করা হয়। বাস্তবতা হচ্ছে, এবারও লক্ষ্যমাত্রা অর্জন হয়নি, বরং রাজস্ব আয়ের ঘাটতি রয়ে যায় 43 কোটি 93 লাখ। আয় হয়েছে 318 কোটি 76 লাখ টাকা। অধিক শুল্কমুক্ত পণ্য আমদানিতে জটিলতা নিরসন সহ পণ্য খালাস দ্রুত করা গেলে বন্দর দিয়ে আমদানি বাড়বে, এতে রাজস্ব আদায়ও বৃদ্ধি পাবে বলছেন আমদানিকারকরা। একই পণ্য হিলিপোর্ট দিয়েও আসে, কিন্তু এখানে বেনাপোলের সে রেফারেন্স কপিটা এখানে মূল্যায়ন করা হয় না। ডলারের যে অবস্থা, আমাদের আসলে আমদানি করে আমরা পোষাতে পারতেছি না। আমাদের একটা পণ্যের ডিউটি $5, বেনাপোলে $3.5। তখন দেখা গেছে যে আমরা নিরুপায় হয়ে বেনাপোল দিয়ে আমদানি, এটা একটা বড় কারণ। পাথর এবং কয়লা হিলিপোর্ট দিয়ে তো ইম্পোর্ট বন্ধই হয়ে গেছে। পণ্য আমদানিতে কোনো নিষেধাজ্ঞা নেই জানিয়ে বন্দর কর্তৃপক্ষ বলছে, কিছু কিছু পণ্য শুল্কমুক্ত হয় রাজস্ব আয় কমেছে। কেউ যদি ইম্পোর্টার এই বন্দরকে ব্যবহার করে তারা লাভবান হতে পারে, ব্যবসা করতে পারে, আমাদের কাস্টমসের তরফ থেকে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। তারা যেন এই বন্দর ব্যবহার করে, এখানে আমাদের কোনো বাধাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। বর্তমানে চাল, ডাল, ভুট্টা, খৈল, ভুসি ও পেঁয়াজ শুল্কমুক্ত আমদানি হচ্ছে। এছাড়া এ বন্দর দিয়ে আগে 100 ট্রাকের বেশি পাথর আমদানি হতো, এখন যা বন্ধ রয়েছে। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে। দেশি বিদেশি মুসল্লিরা ময়দানে আসতে শুরু করেছেন। কুয়াশার কারণে কিছুটা দেরিতে শুরু হয় আনুষ্ঠানিকতা। দ্বিতীয় পর্বে এবার 22 জেলার মুসল্লিরা অংশগ্রহণ করেছেন। 40টি খিত্তায় অবস্থান নিয়েছেন তারা। ইতোমধ্যে স্বেচ্ছাসেবক ও সিটি কর্পোরেশনের কর্মীরা মাঠ প্রস্তুত করেছেন। ইজতেমা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। গতকাল প্রথম পর্বের আখেরি মোনাজাত শেষ করেই তাবলিগের স্বেচ্ছাসেবক কর্মীরা ময়দানে ময়লা আবর্জনা পরিষ্কার করেন। শিক্ষা উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান করে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে অনড় শিক্ষার্থীরা। দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা। এদিকে অনশনরত এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। আর রোববার সন্ধ্যায় আন্দোলনরত শিক্ষার্থীরা মিছিল বের করে মহাখালী রেলগেট ঘুরে আমতলী মোড়ে অবস্থান নিলে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। মফিউর রহমানের রিপোর্ট।
তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে পঞ্চম দিনের মতো রাস্তায় নামেন আন্দোলনকারীরা। আমরণ, অনশন সহ কর্মসূচিতে অংশ নেয় কলেজটির সাধারণ শিক্ষার্থীরা। অনশনরত এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। দাবি আদায়ের লক্ষ্যে কলেজের সামনের সড়কে মুহুর্মুহু স্লোগান দেয় তারা। তাদের এ দাবি সমর্থন জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক অধ্যাপক। ছাত্রছাত্রীরা যে আন্দোলন করতেছে, এই আন্দোলনের সাথে আমি সম্পূর্ণ একমত এবং তিতুমিরকে একটি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার জন্য আমি আকুল আহ্বান জানাচ্ছি। শুধু তিতুমিরকে বিশ্ববিদ্যালয় ঘোষণা অযৌক্তিক, শিক্ষা উপদেষ্টার এ মন্তব্যকে প্রত্যাখ্যান করেন শিক্ষার্থীরা। শিক্ষা উপদেষ্টা আজকে যে ব্রিফিং এ বলেছেন সেটাকে প্রত্যাখ্যান করেছেন কিনা? অবশ্যই আমি এটি প্রত্যাখ্যান করলাম, কারণ উনাদের পূর্বের কথার সাথে বর্তমানের কথার কোনো মিল নেই। উনি যে ফিজিবিলিটি টেস্টের কমিটি করছেন, আদত কমিটির কোনো আমরা রেজাল্ট আমাদের হাতে পাই নাই। পরে সন্ধ্যার দিকে হল থেকে বেরিয়ে আসেন নারী শিক্ষার্থীরা, স্লোগান দেন দাবির পক্ষে। এরপর বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। মিছিলটি মহাখালী রেলগেট প্রদক্ষিণ করে আমতলী মোড়ে এসে অবস্থান নেয়। সেখানে চলে মুহুর্মুহু স্লোগান। শিক্ষার্থীরা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। আজকে আমরা দেখতে পাচ্ছি উপদেষ্টাগণ আলাদাভাবে আমাদেরকে বলেছে যে আমাদের দাবি অযৌক্তিক, কিন্তু উনি কেন অযৌক্তিক এরকম কোনো ব্যাখ্যা আমাদেরকে দেয় নাই। আমাদের দাবি একটাই, সেটা তিতুমিরকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে, তিতুমির বিশ্ববিদ্যালয়। তারা আমতলী মোড়ে অবস্থান নিলে থেমে যায় যান চলাচল, ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। সেটাই ওভারব্রিজ পার হয়ে লাফ দিয়ে আসছি ফিমেল হিসাবে। খুব বাজে রকমের একটা সিচুয়েশন ছিল এখন আমার জন্য, কিন্তু আমার কিছু করার নাই, আমি ফিমেল, আমাকে তো বাসায় যেতেই হবে। আন্দোলন করুক ওরা, ওরা সমস্যা নাই তো, ওরা কেন সাধারণ মানুষের কষ্ট দিতেছে? কত রোগী আছে, ওই এক ভদ্রলোকের ওনার শাশুড়ি মারা গেছে, বাড়ি যাওয়ার জন্য প্রায় 2 ঘন্টা ওনার গাড়ি ওয়েট করতেছে, যাইতে পারতেছে না। মানুষের অনেক দুর্ভোগ আছে। সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি না করে দাবি আদায়ের আন্দোলন করা উচিত বলেও মন্তব্য তাদের। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। কুয়াকাটার শিববাড়িয়া নদীর মোহনায় ড্রেজিং করা হলে সম্ভাবনার দুয়ার খুলবে আশখালী মৎস্যবন্দরে। সমুদ্রের সবচেয়ে কাছের মৎস্যবন্দর হওয়ায় ইতোমধ্যে এটি জেলে ও ব্যবসায়ীদের কাছে বেশ পছন্দের। নদীটি সচল রাখলে কর্মসংস্থান হবে প্রায় 1.5 লক্ষ মানুষের। পটুয়াখালী থেকে মুজাহিদ প্রিন্সের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। কক্সবাজার থেকে সাতক্ষীরা পর্যন্ত 110 কিলোমিটার সমুদ্র উপকূলের সমুদ্র নিকটবর্তী পোতাশ্রয় কলাপাড়া উপজেলার কুয়াকাটা সংলগ্ন শিববাড়িয়া নদী। এই নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে আলিপুর, মহিপুর ও আশাখালী মৎস্যবন্দর। আশাখালী মৎস্যবন্দর ইতোমধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে জেলেদের কাছে। তবে নদী মোহনায় চর জেগে ওঠায় এটি হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। ড্রেজিং করে চ্যানেলটি সচল রাখার দাবি স্থানীয়দের। এই চরের কারণে বোট ঢুকতে পারতে আসে না, এই খালটা ড্রেজিং ছাড়া কোনো কায়দায় বোটগুলা ঢুকতে পারতে আসে না। মৎস্য ব্যবসায়ী আপনার ব্যবসায়ী বাড়লে 40-50 হাজার লোক এখানে সর্বক্ষণ মাছের আদান প্রদানে থাকবে। প্লেস পয়েন্ট মৎস্য ব্যবসায়ীর জন্য উপযোগী সময় এবং খুব দ্রুত এই যে জেলেরা এই সাগর থেকে এখান থেকে মাছ বিক্রি করে আবার নগদ আধা ঘন্টার ভিতরে সাগরে চলে যেতে পারে। চরটা আমাদের এই আশাখালী বন্দরের জন্য সবচেয়ে আমাদের কাল হয়ে দাঁড়াইছে, কারণ এটা যদি এইভাবে অব্যাহত থাকে একসময় আশাখালীর 5 থেকে 10 হাজার মানুষের কর্মসংস্থান একদম শেষ হয়ে যাবে। জেলা মৎস্য কর্মকর্তা বলেন, শিববাড়িয়া নদী ড্রেজিং করে সচল রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এই নদীটা যদি ড্রেজিং করা হয় তাহলে সাগরের ট্রলারগুলো খুব দ্রুত মহিপুর, আলিপুর এবং আশাখালীতে মৎস্য অবতরণ করতে পারবে এবং সাগরে যেতে পারবে, তাদের সময় অনেকটা কমে যাবে। তো আমরা এই বিষয়টা মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করবো যেন আমাদের এই শিববাড়িয়া নদীটি খনন করার ব্যবস্থা করা হয়। এদিকে শিববাড়িয়ার রাবনাবাদ চ্যানেলের মোহনা থেকে আন্ধারমানিক নদীর মোহনা পর্যন্ত ড্রেজিং এর উদ্যোগ নেয়ার কথা জানান বন্দর কর্মকর্তা। শিববাড়িয়ার সাথে যদি রাবনাবাদ চ্যানেলের মুখ এবং আপনার যে আন্দারমানিক নদীর মুখ, এই পুরো শিববাড়িয়া নদীটাকে যদি আমরা কভার করতে পারি ড্রেজিং এর চাহিদা পেলে আমরা অবশ্যই ড্রেজিং এর জন্য ইনিশিয়েটিভ নেব। ড্রেজিং এর মাধ্যমে শিববাড়িয়া নদী ফিরে পাবে স্বাভাবিক নাব্যতা। জেলে, ট্রলার, আড়তদার আর ক্রেতাদের পদচারণায় মুখর থাকবে পুরো এলাকা, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছে সকালের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। হাসিনার আমলাদের কারণে জুলাই গণঅভ্যুত্থানের আহতরা চিকিৎসা পাচ্ছেন না, অভিযোগ হাসনাত আব্দুল্লাহর।
রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হিলি স্থলবন্দর, শর্ত সহজ করার তাগিদ আমদানিকারকদের। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু, ময়দানে জড়ো হচ্ছেন দেশি বিদেশি মুসল্লিরা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe-etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 9টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।